তারা পার্টির পক্ষে যখন কথা বলে আমরা তখন তাদেরকে বেয়াদব বলি। কীরকম আমি বলি, ও আমার সামনে আছে বলে তা না, আমাদের সন্তান যার বয়স 25, 26, 27 সে যখন আমাকে অ্যাডভাইস দেয় আমি একাগ্র চিত্তে গ্রহণ করি এবং অন্যের কাছে গিয়ে বলি মাই সান ইজ ভেরি ট্যালেন্টেড। কিন্তু অন্যের ছেলে যখন আমাকে বলে তখন বলি তুমি এত বেশি বোঝো কেন, তারপরে বুঝাইতে চাইলে বলি তুমি ইসরে পাকা। দ্যাট ইজ আওয়ার কমন প্র্যাকটিস। প্রার্থীর সাথে যেই আইনশৃঙ্খলা বাহিনীর লোক বা ভিতরে যে আইনশৃঙ্খলা বাহিনীর লোক বিএনপির প্রার্থীতা বৈধতা পাওয়ার পর তারা একসাথে তালি বাজাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর বাবা বলছে প্রয়োজনে 10টা মার্ডার করবে, আমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, যা হয় হবে। লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেটি নির্বাচন কমিশনারের সামনে ছাত্রদল দাঁড়িয়ে অবস্থান নিচ্ছেন এবং দাবি আদায় করছেন, এরকম বলা হচ্ছে। এটি কি কোনো তার প্ল্যানের অংশ কিনা? এই কথাটা বলছে শুধুই ভয় বলছে। কেন বলি, 91 সালে নির্বাচন হইল আপনার ইন্ডিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে। আপনি বলেন 91 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে শুধুমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, তার সাথে তার মন্ত্রী পরিষদ, বাকি টোটাল জিনিসটা ইনট্যাক্ট ছিল। পুলিশ, আর্মি, বিচারপতি ও যত কিছু দেখেন সব ইনট্যাক্ট। সাজানো বাগানে আপনি নির্বাচন করেছেন। আর এবার কি হয়েছে, বাইতুল খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, এরপরে যদি বলে আর্মির জেনারেল পালায়ে গেছে, তো কিছুদিন আগে ডিআইজি পালায়ে গেছে, তারপরে যখন নাহিদ বলে আমার কাছে মনে হয় যে অন্তত গুড বুকে থাকি যাতে পরবর্তী সরকার ক্ষমতা এসে আমারে না ধরে, এবং আমি স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ একটা সুন্দর নিরপেক্ষ। কি করে সম্ভব, তিনি কি করে 8 মাস পর পালালেন, এটি নিয়ে কি বলবেন আপনি? হ্যাঁ আমি এটা দেখছি এবং মনোযোগ সহকারে খোটায় খোটায় দেখছি। সরকার আমার কাছে মনে হয় একটা সেফ এক্সিট খুঁজতেছে, কারণ তাকে সেফলি বের হয়ে যেতে হবে এবং সেটা তিনি খুঁজছেন। ইসলাম বলেছেন যে 71-এর মতো নির্বাচন হবে, 91-এর মতো নির্বাচন হবে। এটা আসলে বেসিকটা কি বা এর আসলে সিমটমটা কি? কেন 91-এর মতোই, মানে একটি ভালো নির্বাচন হবে কি বলতে বোঝাচ্ছেন তিনি? জি, এটা একেবারেই, যদি আপনি বাংলাদেশের বিগত সময়কার নির্বাচনগুলোর দিকে তাকান, আপনি 2008 সালের নির্বাচন নিয়েও বিএনপির পক্ষ থেকে ওই সময়টাতে মিশ্র প্রতিক্রিয়া ছিল এবং তারা সুপ্ত ইঞ্জিনিয়ারিং কথা 2008 সালের ইলেকশনকে কিন্তু তারা ওই সময়টাতে বলেছেন। এবং আপনার 91-এর যে ইলেকশন, এখানে আমার অনেক শ্রদ্ধার সিনিয়ররা আছেন, তারা ওই সময়টাতে ছিলেন, তারা আরো ভালো বলতে পারবেন। 91-এর ইলেকশনকে মানে এ যাবৎকালের অনেক বেশি যদি ক্রেডিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন বা অ্যাকসেপ্টেন্সের ভিউ পয়েন্ট থেকে দেখেন, 91 ইলেকশনকে কনসিডার করা হয়। এবং 91 ইলেকশনে আপনি দেখবেন যে তখন বিএনপিও আসলে 1/3 মেজরিটি পায় না, 140 সিটস হচ্ছে তারা অকুপাইড করেছিলেন। পরবর্তীতে জামাত ইসলামের সমর্থনে 18টা সিট জামাত ইসলামের ছিল, সেই সমর্থনে তারা সরকার গঠন করে। সেখানে আওয়ামী লীগের 40টা প্লাস মাইনাস সিট ছিল। তো সব মিলে এই ইলেকশনটাকে ইলেকশন যতগুলো হয়েছে অ্যামং দি ইলেকশনস, এই ইলেকশনটাকে ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন হিসাবে আমরা ধরি। কাজে সেই ইলেকশনটাকে তিনি রেফারেন্স করেছেন, এটা একটা পলিটিক্যাল রেটরিক, এটা একটা উদাহরণ হিসাবে তিনি এখানে পেশ করেছেন। এবং দেখেন, আমার কাছে মনে হয় যেই বিষয়টা আপনি, যে প্রশ্নটা আপনি করেছেন, এটা যদি অ্যাকচুয়াল উত্তরটা আমি আপনাকে দেই, বাংলাদেশে এখন সকল দল, সকল মতের মানুষরা একটা ব্যাপার জানে যে আগামীর বাংলাদেশের যে সংকট, এই সংকটকে যদি আপনি দূরীভূত করতে চান, এই সংকটকে যদি মিটিগেট করতে চান, আপনাকে একটা ক্রেডিবল, একটা অ্যাকসেপ্টেবল এবং একটা ভালো ইলেকশন আপনাকে করতে হবে। উইদাউট দিস আপনার কিন্তু আর কোনো সেকেন্ড মানে ওয়ে আউট নাই। কাজেই ইলেকশনকে ভালো করার জন্য আমরা আমাদের মতন করে সমালোচনা জারি রেখেছি, আমরা আমাদের মতন করে কথা বলছি, আমরা আমাদের মতন করে আমাদের অভিযোগ, আমাদের অনুযোগ, আমাদের কষ্ট, আমাদের ভালো লাগে, আমরা সবকিছুই কিন্তু সব জায়গায় আমরা বলার চেষ্টা করছি। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5ই আগস্ট পরবর্তী সময়টা কিভাবে দেখছেন মিডিয়াতে এবং এর আগের যে সময়টা ছিল সেটি নিয়ে কি বলবেন, একটু 2 মিনিটে জানতে চাই আপনার বক্তব্য। ফ্যাসিজমের সময়, সুতরাং আপনি ওটা দেখেই বড় হয়েছেন এবং আপনার কাছে মনে হয়েছিল ওইটাই জীবন, ওইটাই গণমাধ্যম, কথা বলতে পারবেন না ওটাই গণমাধ্যম, আপনাকে গুম করবে ওটাই গণমাধ্যমের থিওরি। কাজে আপনি একেবারে ওই ক্ষমতাসীন সরকারের গোলাম যেভাবে থাকে সেভাবে আপনারা ছিলেন, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি এই 5ই আগস্ট হওয়ার পর টের পেয়েছেন যে না, আসলে আমাদের ওই কালটা খারাপ ছিল, পরবর্তীতে আপনার এই সময়টা একটু ভালো হয়েছে। এখানে বসে সরকারকে কেউ বলে অথর্ব, কেউ বলে সুদখোর, কেউ বলে এনজিও সরকার, আমি কোনোটাই আমলে নিচ্ছি না, কোনোটা উড়িয়েও দিচ্ছি না, কিন্তু বলতে পারছেন। এই যে বলতে পারছেন, তখন আপনি বুঝছেন যে আপনার স্বাধীনতা ছিল না। ইনশাআল্লাহ তাআলা আবার সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচন পরে টের পাবেন যে আপনি এই 1 বছর যেভাবে এনজয় করেছেন সেখানে যাবেন নাকি পিছের 12 বছরে যাবেন, সেটাই জানতে চাই পরবর্তীতে কেমন হবে সেটা আপনারা দেখবেন। কিন্তু আমি আশা করি যে আপনি এই 1 বছর যেভাবে ছিলেন সেভাবে থাকেন, কারণ বাংলাদেশ সবাই থাকতে পারে। ওই যে কি বলে
ফ্রিডম অফ স্পিচ বলে একটা কথা। ফ্রিডম অফ স্পিচ সবসময় বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেই থাকে, বাট ফ্রিডম আফটার স্পিচ থাকে কি না সেটা দেখবেন। এইবার আসেন আপনার এই একটা কথা বলছে যে কি বলে, ওই যে ও কিছু কথা বলেছে, তাহসিন রিয়াজ, হ্যাঁ তাহসিন রিয়াজ কথা বলছে যে 91-এর মতো নির্বাচন হবে। নাহিদ ইসলাম বলেছে, হ্যাঁ নাহিদ ইসলাম বলেছে ভালো কথা। আমি ওদেরকে ইনফ্যাক্ট তারা বয়সে আমার ছোট হইলেও আই রেসপেক্ট দেম, কারণ তারা একটা বিশাল নেতৃত্ব দিছে, 1 নম্বর। 2 নম্বর, তারা দল গঠন করেছে, তাদের বয়স সবার 25-এর ঊর্ধ্বে। সংবিধান বলছে 25 হইলে এমপি হইতে পারবে, এমপি হলে সে মন্ত্রী হইতে পারে। সুতরাং আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, বাট কাছে যখন আসে হয়তো ছোট ভাইয়ের মতো ট্রিটমেন্ট করি। কিন্তু ইনফ্যাক্ট তারা শ্রদ্ধা পাও না, যেহেতু সে পার্টি, এবং তারা পার্টির পক্ষে যখন কথা বলে আমরা তখন তাদেরকে বেয়াদব বলি। কীরকম আমি বলি, ও আমার সামনে আছে বলে তা না, আমাদের সন্তান যার বয়স 25, 26, 27, সে যখন আমাকে অ্যাডভাইস দেয় আমি একাগ্রচিত্তে গ্রহণ করি এবং অন্যের কাছে গিয়ে বলি মাই সান ইজ ভেরি ট্যালেন্টেড। কিন্তু অন্যের ছেলে যখন আমাকে বলে তখন বলি তুমি এত বেশি বোঝো কেন, তারপরে বুঝাইতে চাইলে বলি তুমি ইসরে পাকা। দ্যাট ইজ আওয়ার কমন প্র্যাকটিস। সুতরাং তাদেরকে আমরা নেতা হিসেবে অ্যাকসেপ্ট করি নাই, এটা আমাদের সবচেয়ে বড় বদান্যতা। আর এটার অন্যতম কারণই হলো যাদের বয়স 60-65-এর ঊর্ধ্বে উঠে গেছে, ওদের একটাই থিওরি, ওরা মনে করে ওরাই সব। ইটস রং, এখান থেকে সরে আসতে হবে। কিন্তু ওরা যে বলছে 91-এর মতো নির্বাচন হবে, আমার কাছে মনে হয় সিম্পটমটা কি আপনার কাছে? এটা আমার কাছে মনে হয় ওদের বিপ্লব ব্যর্থ হয়েছে বা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, ওদের ভিতরে ভয় কাজ করে। এখন কোন এনসিপি ভয় কাজ করে, আমি বলছি ভয় কাজ করে, কারণ হাসনাত আব্দুল ইতিমধ্যে বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে বলেছে। ঠিক আছে, আমি মানলাম তো। হাসনাত আব্দুল অলরেডি বলতেছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করতেছি। হাদি মারা গেছে বিকজ তাদের যে থিওরিটা, তাদের যে কনসেপ্টটা, ইটস এ নিউ কনসেপ্ট হুইচ ইজ নট accepted বাই এনি অফ দ্য পার্টি যারা পাওয়ারে ছিল। যে 2টা পার্টি পাওয়ারে ছিল তাদের কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, এবং আজকে তারা ভীত সন্ত্রস্ত। আর যে কথাটা বলছে শুধুই ভয় বলছে। কেন বলি, 91 সালে নির্বাচন হইল আপনার ইন্ডিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে। আপনি বলেন 91 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে শুধুমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, তার সাথে তার মন্ত্রী পরিষদ, বাকি টোটাল জিনিসটা ইনট্যাক্ট ছিল। পুলিশ, আর্মি, বিচারপতি ও যত কিছু দেখেন সব ইনট্যাক্ট। সাজানো বাগানে আপনি নির্বাচন করেছেন। আর এবার কি হয়েছে, বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, এরপরে যদি বলে আর্মির জেনারেল পালায়ে গেছে, তো কিছুদিন আগে ডিআইজি পালায়ে গেছে। তারপরে যখন নাহিদ বলে আমার কাছে মনে হয় যে অন্তত গুড বুকে থাকি যাতে পরবর্তী সরকার ক্ষমতা এসে আমার না ধরে, এবং আমি স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ একটা সুন্দর নিরপেক্ষ, এটা কিছুই না। সেটি নাহিদ বলেছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে বললেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করছেন, কেন এই মন্তব্যটা? তাহলে মন্তব্যটা ওই যে হাদির পরিণতি দেখছে, প্লাস আপনি বিপ্লবকে কেউ অ্যাকসেপ্ট করে নাই, বিপ্লব 0 হয়ে গেছে, সুতরাং সেই কারণে বলছে। বাট আমি জানি না, কিন্তু 91-এর মতো নিরপেক্ষ নির্বাচন হবে একটা এমন একটা কথা বলছে, তাহলে আরো একটা প্রসঙ্গ আনতে হয়। এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনার সাথে আমি, কিন্তু আপনার কাছে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি সম্প্রতি আমরা যেটি দেখতে পাচ্ছি যে মোমেন সাহেব নিয়ে একটা কথা বলতে চাই। তার যে একটা বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, সেখানে 5 আগস্টের পর তিনি 8 মাস বাংলাদেশে ছিলেন, তারপর তিনি পালিয়েছেন। তিনি নিজে বলছেন বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ হচ্ছে, লেখালেখি করছেন একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। তো এটি কি করে সম্ভব? তিনি কি করে 8 মাস পর পালালেন? এটি নিয়ে কি বলবেন আপনি? আমি এটা দেখছি এবং মনোযোগ সহকারে খোটায় দেখছি। কারণ কি, কথা বলতে হবে তো। উনি বলছেন আমি 8 মাস পরে পালাইছি, এবং উনি বলছেন উনি পালাইছেন কিভাবে। উনি বলছেন উনি 6বার সিম বদল করছেন, উনি বলছেন উনি 4-5টা বাসা বদল করেছেন, সিম বদল করেছেন, বাসা বদল করেছেন, ওনার মাথার যে আলগা চুল সেটা সরিয়ে ফেলেছেন, উনি সুন্দর দাড়ি রেখেছেন, তবে তার ভিতরে একটা ইনোসেন্স ভাব আছে দেখে চেহারার গ্লেজটা এখনো মোটামুটি আছে। এবং উনি বলছেন যে আমার ওয়াইফ সবগুলা করেছে, এবং কিভাবে করেছে ফাইনালি তাকে অ্যাঙ্কার বারবার প্রশ্ন করছে কিভাবে করলেন, বলল প্রশাসনের proshashoner আমাকে সহযোগিতা করছে। তাহলে 5 আগস্টের 8 মাস পরেও যখন প্রশাসনের লোক পতিত সরকারের লোকরে দেশ থেকে পালানোর জন্য সহযোগিতা করে, 8 মাস তো থাকবার জন্য করলো, তারপরে পালাতে সহযোগিতা করলো, তাহলে আপনি বুঝেন তাহলে নাহিদ যে কথাটা বলছে শুধুই বাঁচার জন্যে, 1 নম্বর। 2 নম্বর, উনি পাশাপাশি আরো একটা কথা বলছে, এটার মানে হচ্ছে যে প্রশাসন যাচ্ছে তাই। আরেকটা কথা বলছেন যে আমি এখানে কিন্তু একেবারে বসে নেই, আমরা বিভিন্ন সংস্থার সাথে শুধুই না যে আওয়ামী লীগ বেস যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, এবং ইনক্লুসিভ নির্বাচন দাবি আমার কাছে লেখালেখি সে অলরেডি বলছে আমি বিদেশি
বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংস্থার কাছে লিখছি এবং আমরা এই বিষয়টা নিয়ে, তার মানে মনে হচ্ছে এই নির্বাচন যত স্মুথলি করে ফেলুক না কেন, কিংবা রক্তাক্ত ইলেকশন হোক, যে ইলেকশনই হোক, যারাই ক্ষমতায় যাবেন, আমার কাছে এই মোমেন সাহেবের বক্তব্যটাই মনে হচ্ছে যে ইলেকশনের পর বলতে যে পরের দিন তা নয়, হয়তো অল্প সময়ের মধ্যে এই দাবিটা হয়তো ত্বরান্বিত হতে পারে। কেননা ইতিমধ্যে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কিন্তু বলতে গেলে সবাই মুখ বন্ধ রাখছে, কেউ বিরোধিতাও করে না, আবার প্রকাশও করে না যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। কারণ ইনক্লুসিভ নির্বাচন এই মুহূর্তে যদি কোনো দল দাবি করে, দায়িত্বশীল কোনো দল যদি দাবি করে হ্যাঁ না ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমরা নির্বাচনে যাব না, আর যদি সরকার অ্যালাউ করে ফেলে, তাহলে কিন্তু তারাই বাটে পড়বে। কাজে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলছে না। বাট আলটিমেটলি মোমেন সাহেবের কথাটা আমার মনে হচ্ছে যে এই প্রশাসন যখন তারা 8 মাস পরে আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রশাসন তাদেরকেও সহযোগিতা করতে থাকবে। যদি নির্বাচিত হওয়ার পর যে সরকারটা ক্ষমতা আসবে, তারা যদি মোটামুটি পতিত সরকারের অল্টারনেটিভ না হতে পারে, তাইলে পরে এই সমস্যাগুলা দেখা দিতে পারে বলে এই যে আমরা যেটি দেখলাম যে 8 মাস তাকে দেশে থাকা সহযোগিতা করা এবং পালাতে যে সহযোগিতা করার প্রশাসনের কথা বললেন, তাহলে সেই প্রশাসন দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেই বিষয়ে নিয়ে হবে কিনা নাহিদকে জিজ্ঞেস করতে হবে। সেই বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো পরে, কিন্তু এখন আমি একটু কথা বলতে চাই নীলোফার চৌধুরী মনিয়াপা আপনার সাথে, সাবেক সংসদ সদস্য। বিএনপি অভিযোগ করছে একটা দলের প্রতি ইসি ঝুঁকে পড়েছে, আবার জামায়াতও বলছে যে বিএনপির সব অনিয়মকে তারা অ্যালাউ করছে। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ যে হচ্ছে, আবার ছাত্র দলেরও একটা অভিযোগ আছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা নির্বাচনের অভিযোগ পাল্টা অভিযোগ খুব বেশি খারাপ কিছু না, অভিযোগ থাকবে, কারণ এটাই হচ্ছে নির্বাচন। আমি তার চুলচেরা হিসাব করব, সে আমার চুলচেরা হিসাব করবে, কিন্তু এটা নির্বাচনে ওই জায়গাটা পর্যন্ত থাকাটাই বেটার। এর চেয়ে বেশি যখন থাকে তখন কিন্তু সেটাকে আর যেটা ষড়যন্ত্র, যেটা যেমন ধরেন এনসিপির নির্বাচনের যিনি চিফ, উনি গত 2 দিন আগে বলেছে যে এই নির্বাচনটা আমরা মনে করি যে ভালো একটা নির্বাচন হওয়ার জন্য আরেকটু পিছিয়ে দিলে যদি ভালো হয়, তাহলে ভালো নির্বাচনের জন্য সময় পিছানো হোক। গেল যখন নির্বাচনের 1 মাসের চেয়ে কম সময় আছে, মাত্র 24 দিন। হ্যাঁ, গতকালকে বললে যে নির্বাচনে আমরা পার্টিসিপেট করব কিনা এখন আমরা স্থির করি না। যখন তারা প্রত্যেকেই যারা ক্যান্ডিডেট মাঠেও যাচ্ছে, কথাও বলছে, আজকে যখন কথা বলার একটা জায়গায় আমি আস্তে আস্তে দেখলাম ভিডিওতে ফেসবুকে যে হাসনাত আবদুল্লাহর বাবা বলছে প্রয়োজনে 10টা মার্ডার করবে, আমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, যা হয় হবে। এই জিনিসগুলো এটা ভালো না। অন্য জিনিসগুলো যেটা দোষারোপ করা, ও আমাকে বলবে আমাদের বেশি প্রোটেকশন দিচ্ছে, আমি ওকে বলবো ওদেরকে বেশি প্রোটেকশন দিচ্ছে, এগুলো সব ঠিক আছে। জামাত আমাকে দোষারোপ করবে, কারণ এখন আওয়ামী লীগ নাই, ফ্যাসিস্ট নাই, এদের মধ্যে থেকে একজন সরকারি দল হবে, একজন বিরোধী দল হবে। তো সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ যদি সেটা সুন্দরের মধ্যে হয়, সুন্দরকে আমি সব সময় পছন্দ করি, স্বাগত জানাই। কিন্তু যে জিনিসটা আপনি যেটা বললেন যে ইসি ঝুঁকে পড়া, আমি যদি ওই জায়গাটাই বলি যে আমি প্রমাণ সহ কথা বলতে চাই, তারা কিন্তু প্রমাণ ছাড়া কথা বলেছে। এনসিপি যেদিন ইসির কার্যালয় ঘেরাও করেছিল বিএনপির পক্ষপাতিত্ব নিয়ে, সেদিন ইসির দোষটা ছিল এরকম যে ইশরাক রায় পেয়েছে কোর্টের, রায়ের পরে ইসি থেকে গেজেট হয়েছে। এই গ্যাজেটটা কেন ইসির বাবারও সাধ্য নেই গ্যাজেট না করার, ইসিকে এটা করতে হয়, এটা অফিসিয়ালি। সো ইসিকে ওই জন্য তারা ঘেরাও করলো এবং তাদের পদত্যাগ চাইলো। সেটা আমি সহজভাবে নিলাম না, কারণ এটা আমি বলবো দোষারোপভাবে নিলাম। বাট আমি যে কথাটা বলবো, ইসি যেটা করেছে প্রমাণ সাপেক্ষে, ইসি যে পোস্টাল ব্যালটটা করেছে, সেই পোস্টাল ব্যালটে যেভাবে এতগুলা শতাধিক ছবি সম্মিলিত করেছে, সেখানে ধানের শীষকে নরমালি আপনি খুঁজে পাবেন না, একটা ভাঁজের মধ্যে পড়েছে। আমি বলি নরমালি খুঁজে পাবেন না, খুঁজতে ওই কোনায় আপনাকে আশ্রয় নিতে হবে দূরবীক্ষণ যন্ত্রের, অথবা আপনার চোখের চেয়ে চশমার আশ্রয় নিতে হবে। নিয়ে আপনি যাও বা পাইলেন, আপনি ওইখানে সিল মারবেন, সিল মারে কাগজটা ভাঁজ করবেন, আরেক ঘরের মধ্যে কাগজের জলছাপ পড়বে। কথা আছে যে ভোটের
যে একটা দাগ বের হয়ে যদি আরেক দাগে যদি ভোটের তাহলে কোনো যায় তাহলে ওটা বাতিল করা হবে, হ্যাঁ। তাহলে আপনি জেনে শুনে ইসি যদি সামনে বিএনপি বড় দল দেখে একটা চ্যালেঞ্জ সম্ভ্রম দেখায়, সম্ভ্রম দেখানোর জন্য আমার বড় ভাই এবং ছোট ভাইরা বলে যে ইসি পক্ষপাতিত্ব করছে, তাইলে ইসি যে এত বড় একটা ঘটনা ঘটালো, এইটা ঘটানোর আগে সবগুলা দলকে নিয়ে বসা উচিত ছিল যে আমি পোস্টাল ব্যালট বানাবো, এইভাবে বানাতে চাই, তোমরা কি বলো? এবং সেইখানে আলফাবেটের যে ডিজাইনটা করেছে, আলফাবেটের নিয়ম নীতি মানা হয় নাই, অ্যালফাবেট থেকেই মানা হয় নাই। অনুযায়ী যদি আমরা বাংলায় যদি ধরি তাহলে দ ধ যদি আসে, হ্যাঁ। তাহলে দতে দাড়িপাল্লা আগে থাকছে, ধতে ধানের আমি শীষ পরে থাকছে। আকারের পরে কিন্তু একার হয়, একারের পরে আকার হয় না। হ্যাঁ। আপনি প্রথমে যদি আনারস আরো কি কি যে আছে জি। ওগুলাই আপনি যদি দেখেন আলফাবেট ওইভাবে আসে নাই, সিরিয়ালি আসে ওইভাবে সিরিয়ালি আসে নাই। এইখানে এসে আপনি, আমি দাড়িপাল্লা নিয়ে কথা বলছি না, শাপলাকলি নিয়েও কথা বলছি না, আমি আপামর সবগুলো ভাঁজের মার্কার মধ্যে উপর পড়ে গেছে। যে মার্কাটা একটা ভোট পাবে না, এরকম অনেক মার্কা আছে, সেই মার্কাকে আপনি এত গুরুত্ব দিলেন, আর বরাবরই যে মার্কা ভোট পাবে সেই মার্কারে আপনি চিপার মধ্যে ঢুকায় রাখলেন এবং সেটা ভাঁজ করলে আপনার আরেক সমস্যা হবে। রাজনৈতিক একটি বড় দল, এটা একটা গেল, আমি প্রমাণ সহ দেখালাম। তাহলে ইসি কার পক্ষে, কার ভোটটা, কার মার্কাটা প্রথমে আছে আপনি তাকে খুঁজে বের করেন, আমার খোঁজার দরকার নাই। দ্বিতীয়ত হলো আপনার কোন একটা দলের নেতাদের বাড়িতে এই ব্যালটগুলো পাওয়া যাচ্ছে বিদেশের বাড়িতে, একের অধিক বিদেশে, তাহলে যাদের বাড়িতে, এটা তো ইসি এইখান থেকে নিজেকে এই তথ্যপাত্র তাকে দিতেই হবে। সে কিভাবে দিল যে আরেক নেতার বাড়িতে শত শত আপনার ব্যালট পাওয়া গেল, তো এই যে শত শত ব্যালট পাওয়া গেল, তাহলে ইসি সখী তুমি কার? এখন কিন্তু প্রমাণে বোঝা যায় সখী কার সঙ্গে রাতে কথা বলে আর কার সঙ্গে সকালবেলা কথা বলে। তা এখন আমরা কোনটা ধরবো, যেটা সকালবেলা 10 জনের সামনে কথা বলে খাতির যত্ন করে ওইটাই কি আসল, নাকি রাতের অন্ধকারে যার সঙ্গে গিয়া আদান প্রদান করে ওইভাবে কাজ করে সেটাই আসল? আমার তো এইখানে একটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই কথা সত্যকে সত্য হিসেবে বলা যাবে না, সত্যকে সত্য হিসেবে বলে যদি আপনার ইসিকে সাবধান করা হয়, এবং ওইখানে আপনি দেখেন ছাত্রদলের ছেলেরা গেছে ঘেরাও দেওয়ার জন্য, ঘেরাও কিন্তু এই প্রথম না, এনসিপি ঘেরাও দিয়েছে, জামাত অবজেকশন করেছে, আর অন্যান্য দল করেছে। জামাতি যে শুধু অভিযোগ পাল্টা অভিযোগ করেছে, মানে অভিযোগ করেছে, পাল্টা অভিযোগও বিএনপি করেছে যে একটা দলের প্রতি ঝুঁকে পড়েছে, এটা তো শেষে যেটা অনিয়মগুলোকে অ্যালাউ করছে। বিএনপি একমাত্র এই 1.5 বছরে নির্বাচন চাওয়া ছাড়া আর কারো কোনো অভিযোগই করে নাই, যেটা বিএনপি প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যা রাতে অভিযোগের শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে এবং প্রপাগান্ডার শিকার হচ্ছে। তাহলে এই বিএনপি কিছুই করে না এখন পর্যন্ত। যখন ছাত্রদল ঘেরাও দিয়েছে তখন কিন্তু বিএনপির মহাসচিব ইসির পক্ষে যায় কথা বলেছে, খেয়াল করেন আপনি। তার মানে কি, বিএনপি যে কোনো মূল্যে একটা নির্বাচন চায়, যে নির্বাচনটা হলে দেশের স্থিতিশীলতা আসবে, দেশের গণতন্ত্র মুক্তি পাবে। এখন পর্যন্ত আমরা যেটাই বলি না কেন, একটা ফ্যাসিস্ট চলে গিয়েছে, কিন্তু গণতন্ত্র কিন্তু অ্যাডভান্স হয় নাই। এখনো আমরা অনির্বাচিত সরকারের আন্ডারে আছি, আমাদের প্রয়োজনে আছে, আমি অস্বীকার করছি না। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অভিযোগ পাল্টা অভিযোগ, সেখানে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাই আমরা। আজকে গত পরশুদিন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং গতকাল জামাত দেখা করেছেন, বৈঠক করেছেন, আজ এনসিপি বৈঠক করেছেন। তো এই বৈঠক থেকে আপনাদের কি তথ্য আসছে, বা ছাত্রদল নিয়েও কোনো অভিযোগ করা হয়েছে, তারা রাজনীতিতে মানে কিছু, নাহিদ ইসলাম বলেছেন যে লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেটি নির্বাচন কমিশনারের সামনে ছাত্রদল দাঁড়িয়ে অবস্থান নিচ্ছেন এবং দাবি আদায় করছেন, এরকম বলা হচ্ছে। এটি কি কোনো তার প্ল্যানের অংশ কিনা, কি বলবেন এটি নিয়ে? দেখেন, আমাদের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার কাছে একটা মিটিং ছিল, এবং এই মিটিংটা এক্সেপশনালি নাহিদ ইসলাম বা এনসিপির সাথে না, তার আগে জামাত ইসলামের সাথেও হয়েছে, এবং তার আগে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির সাথে হয়েছে। আর এখানে আমরা আমাদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আমরা বলেছি। এটা একটা কার্টিসি মিটিং ছিল আমাদের পক্ষ থেকে। আপনি জানেন যে বিগত 2-3 দিন ধরেই আমরা এই কথাগুলো বলছিলাম যে অলমোস্ট 18 থেকে 19 জন যারা ডুয়েল সিটিজেন ইস্যু ছিল, যারা ঋণ খেলাপি ছিল, তাদেরকে হচ্ছে অনেকটা অযাচিতভাবে ইলেকশন কমিশন তাদেরকে হচ্ছে আপনার মনোনয়ন, তাদের বৈধতা দিয়েছে। এবং খুবই সিগনিফিক্যান্ট একটা কমেন্ট, যেটা অলমোস্ট সকল পত্রিকায় এসছে। সেই পত্রিকায় এই কমেন্টটা আপনি তো নিজেও দেখেছেন হয়তো। সেখানে একজন প্রার্থীকে, বিএনপির একজন প্রার্থীকে নির্বাচন কমিশন বলেছে যে মনোনয়ন বৈধ করে দিলাম,
কিন্তু ব্যাংকের টাকাটা দিয়ে দিও, মানে দিস ইজ হাউ দে আর গোয়িং। তো দেখেন এটা খুবই প্রাসঙ্গিক একটা আলাপ যে আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আসলে কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন, কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন না। আপনার এমন প্রার্থী যারা আপনার ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করতেছে, যেটা আইনগতভাবে বৈধ না, আপনি এমন প্রার্থীকে আসলে অ্যালাউ করবেন কিনা। যদি আপনি অ্যালাউ করেন সেটা কোন বেসিসে করবেন সেটা তো আমরা জানতে চাইতেই পারি, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। জি। এবং প্যারালালি আপনি যদি কোনো মানে ঋণ খেলাপি যদি কাউকে যদি আপনি মানে অযাচিতভাবে আপনি যদি তাকে বৈধতা দেন, সেটা তো একটা খুব কমন কোশ্চেন যে আমার পক্ষ থেকে সেই কোশ্চেনটা থাকতেই পারে যে আপনারা কেন এই কাজটা করতেছেন। কাজেই এটা আমরা আমাদের মতন করে আমরা বলেছি, আমরা বিগত 2-3 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন টকশোতে আমরা আমাদের মতন করে কথাগুলো বলেছি যে পক্ষপাতিত্বের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন মনোনয়ন নিয়ে যখন স্থানীয় পর্যায়ে যখন এই আলাপগুলো ছিল, যখন তাদের বৈধতা বা তাদের বাতিলের প্রসঙ্গগুলো এসছে, আমরা সেখানেও দেখেছি যে লোকাল গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু পক্ষপাতমূলক আচরণ করেছে। এবং এমনটাও আমরা দেখেছি যে প্রার্থীর সাথে যেই আইনশৃঙ্খলা বাহিনীর লোক বা ভিতরে যে আইনশৃঙ্খলা বাহিনীর লোক বিএনপির প্রার্থীতা বৈধতা পাওয়ার পর তারা একসাথে তালি বাজাচ্ছে। কাজেই দেখেন এই আচরণগুলো তো আসলে নিরপেক্ষ আচরণ না, আপনি এটাকে কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে এখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই। কিছুক্ষণ আগে নিরুফা চৌধুরী মনিয়াপা বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহর বাবা যে কথাটি বলেছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত ওই পুরো কন্টেন্টটা দেখি নাই। জি, আমি পুরো কন্টেন্টটা দেখি নাই, আমার এখনো দেখার সৌভাগ্য হয় নাই। দ্বিতীয়ত আমি পুরো আপনি যে কথাটা বললেন সেই কথা থেকে আপনি কি বলবেন? কারণ হাসনাত আব্দুল্লাহ এবং সেটা উত্তর দিচ্ছি, সেটা উত্তর দিচ্ছি, মানে কোনো কিছুকে ধরে নিয়ে তো আমি উত্তর দিতে পারি না, আমাকে আমার ওয়েতে উত্তরটা দিতে হবে আর কি। কাজেই দেখেন ওই ভিডিওটা যেহেতু আমি দেখি নাই, কাজেই আমার মন্তব্য নাই। তবে একটা ব্যাপার আমি বলতে পারি যে ভিডিও যে কোনো কন্টেন্ট দেখার বেসিস আছে কিছু, আপনি পুরো বক্তব্যটা নিতে হবে। কোনো কাট পিস আপনি নিচ্ছেন কি না, সেটা এআই ফরম্যাটেড কোনো ভিডিও কিনা, এগুলো অনেক কিছু জানার প্রসঙ্গ আছে। কাজে আমি যখন জানতে পারবো এটা ব্যাপারটা এরকম কিছু কিনা, তখন হয়তো আমি কমেন্টটা আপনাকে করতে পারবো। আর আপনি যেটা প্রসঙ্গ যেটা বলেছেন যে নীলুফা আপনার কাছে যতটুকু শুনেছি ততটুকুর উপর কি বলবো, দেখেন এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গ না, এটা যে কেউ যদি বলে যে আমি আমার ছেলে পারলে 3টা খুন করবে, এটা তো আইনগতভাবে মানে রাইট কোনো স্পিচ না, এটা যে কেউই দেখ, এটা কারোর জন্যই এই স্পিচটা আপনার প্রযোজ্য না। এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গে আমি বলছি না, এটা যেই বলুক এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে। তবে এটা যদি এমন কোনো রেটরিক হয়ে থাকে যে সে যদি এমনভাবে কোনো বক্তব্য যদি তিনি আর্টিকুলেট করতে চায় বা বলতে চায়, যেমন হাদিকে মারতে এসছে, ওই সময় যদি হাদি এটাকে এনকাউন্টার করতো, ওইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতেন? যদি প্রসঙ্গটা এমন হয়ে থাকে তখন কিন্তু ওই পজিশনে আপনাকে যান বাঁচাইতে হবে, এবং এটা আইনগতভাবে ইভেনচুয়ালি আপনার জন্য বৈধ। কাজেই আপনার ব্যাখ্যা বিভিন্নভাবে আপনার ব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে। দেখেন আরেকটা প্রসঙ্গ আমি একটু আপনাকে একটু সামনে আনি, যেমন নীলুফার আপা বললেন যে এনসিপিও নির্বাচন কমিশনের সামনে আপনার স্ট্রাইক করেছে। এনসিপি নির্বাচন কমিশনের সামনে স্ট্রাইক করেছে একটা নির্দিষ্ট প্রতীক বরাদ্দের ইস্যুতে, স্ট্রাইক করেছে। ছাত্র দলের স্ট্রাইকটা আপনি খেয়াল করে দেখেন, এটা এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে, খেয়াল করে দেখেন, মানে হয় কি, মানে আপনি সবকিছুর সাথে তো সবকিছু মিলিয়ে ফেললে হবে না। দেখেন কতটা ক্রিটিক্যাল মোমেন্টাম। যেদিন ছাত্রদল স্ট্রাইক করেছে সেদিন আপনার শুনানির শেষ দিন ছিল, এবং সেই দিন অলমোস্ট আপনার শুনানিতে 54 থেকে 55টা মামলা তারা অ্যাড্রেস করেছে। আপনি এরকম একটা মোমেন্টামে আপনার দলের প্রার্থীদের শুনানি হচ্ছে, এমন একটা মোমেন্টামে যখন আপনি এরকম 1000-1500 ছেলে পেলে নিয়ে আপনি যদি কোর্টের বাইরে বা ইসির বাইরে যদি আপনি দাঁড়ায় থাকেন, এটা অন্য কোনোভাবে ফ্রেম করার সুযোগ নাই, বরং এটাই রাইটফুল ফ্রেম। এটাই হচ্ছে এখান থেকে মেসেজ যে আপনি ইসিকে একটা চাপ প্রয়োগ করছেন সেখানে, এবং ইসিকে আপনি একটা চাপ প্রয়োগ করার মাধ্যমে আপনি তার সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়ায় আপনি বাধাগ্রস্ত করতেছেন। যখন মোমেন্ট প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, তখন বলছিলাম যখন যে 8 মাস দেশে থাকতে সহযোগিতা করে এবং পালাতে সহযোগিতা করে এই যে পুলিশ প্রশাসন বা যারা সহযোগিতা করেছেন, তাদের আন্ডারে কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, সেটি আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি, যেহেতু কাউন্টডাউন চলছে মাত্র 23 দিন পর নির্বাচন? আপনার বিশ্লেষণ জানাচ্ছি। আপনি কি সম্প্রতি চিটাগাংয়ের পুলিশ কমিশনার সাহেবের বক্তব্য শুনেছেন? সেখানে উনি বলেছেন 3 শতাধিক দুষ্কৃতকারীকে চট্টগ্রামে ঢুকতে নিষেধ করছে পুলিশ। পুলিশের কোন আইনে আছে এইটা যে দুষ্কৃতিকারীদেরকে আপনি ঢুকতে দিবেন না? চিটাগাং না ঢুকলো তাহলে তো কোথাও থাকবে, এটা বলার তো রাইটই ওনার নাই, ওনার তো গ্রেফতার করতে হবে।
এবং সেখানে তালিকা প্রকাশ করছেন এবং তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কোন দলের সাথে আমার বলার প্রয়োজন নাই, সম্পৃক্ত দুষ্কৃতিকারী বলছেন, তাহলে তাদেরকে প্রবেশে নিষেধ করবেন কেন? আপনি গ্রেফতার করতে হবে। এটা দিয়ে আপনাকে বুঝতে হবেই যে দুষ্কৃতিকারীরা ইনট্যাক্ট বিচরণ করতেছেন এবং পরিস্থিতি কত খারাপ। এইবার আসেন, নির্বাচন কমিশন নিয়ে বেশ কথা হচ্ছে জি। যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা পাল্টা অভিযোগ। অভিযোগ। কেউ অভিযোগ করছে যে নির্বাচন কমিশনের ইশারায় পোস্টিং হচ্ছে, ডিসি টিসি আগরুম বাগরুম নানান। আচ্ছা, কেউ বলছেন যে কি আপনি কেন তার বিরুদ্ধে পাল্টবে। আমি একটা সিম্পল ঘটনা বলি। আপনার এখানেও বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জি। জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়ে না। আমি এই বিষয়ে ডাকসু, প্রশ্ন করতাম। রাকসু, চাকসু, জকসু, অনেকেই জাকসু, Last সব নিয়ে জকসু। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সব নিয়ে নির্বাচন স্যাটায়ার স্থগিত। করে জি। চিবিয়ে বলেছে যে কোনো কোনো প্রভাব প্রভাব পড়বে না। বিস্তার করে না জাতীয় পর্যায়ে। তাহলে আমি এটা প্রশ্ন করতাম শাহজালাল তাহলে বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে সম্প্রতি ইসি রিট করে ইসি একটা চিঠি পাঠাইছে বিভাগীয় কমিশন এবং ডিসিদের, জেলা প্রশাসকদের কাছে, কি চিঠি পাঠিয়েছে, হ্যাঁ। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন আর হবে না। Yes. এর ভিতরে ইউনিভার্সিটির বা বিভিন্ন নির্বাচনকে নিষেধ করছেন, ভালো কথা। তারপরেও শাহজালাল বিশ্ববিদ্যালয় তাদের নির্বাচন করতে গেছিল, 20 তারিখে তাদের নির্বাচনের ডেট। আচ্ছা, আজকে তাহলে রিট কেন হলো? মানে 4 সপ্তাহ স্থগিত থাকবে কেন? স্থগিত রিট হয়েছে জি। এবং 4 সপ্তাহ ওই নির্বাচনটা স্থগিত করা হয়েছে। হ্যাঁ। যারা রিট করেছে সেই ঘটনার লোকই বলতো জাতীয় পর্যায়ের কোনো কোনো ইম্প্যাক্ট প্রভাব নেই। নাই। তাহলে এবং ইসি কি বলছে যে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে সে কারণে এই সিদ্ধান্ত নিছে। তাইলে তাহলে এখন কেন সেটা আমি বলছি হলো? তাইলে প্রভাব পড়তে পারে। 1, 2, যারা রিড করতে গেল দে আর অ্যাফ্রেড অফ, তারা ভীতু। তা না, আপনি রিড করতে গেলেন কেন? আপনাদের ওই ঘটনার লোকই তো বলছে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়বে না, তাহলে আপনি এই রিড করতে গেলেন কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি নির্বাচনের আগে, জাতীয় পর্যায়ের নির্বাচনের আগে এই সমস্ত নির্বাচন করতে পারবেন না, তাহলে তো এই নির্বাচন পার হওয়ার পর আবার তো 14তম নির্বাচন সামনে থাকবে, তখনও তো বলা যাবে নির্বাচন করতে পারবেন না। নির্বাচন তো সবসময়ই থাকবে। এটা এই যে ইসির যে কার্যক্রমটা, এটাকে আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্যারালাল বলতে পারি। কারণ যেহেতু প্রভাব পড়বে না দায়িত্বশীল দলরা বলছে, কিন্তু আপনি প্রজ্ঞাপন জারি করলেন, আবার সেই দায়িত্বশীল দলের পক্ষ থেকে লোকে রিট করলো। এইবার আসেন আর একটা ব্যাপার, দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না প্রিকন্ডিশন। শুধু আপনি আবেদন করছেন যে আমার নাগরিকত্ব বাতিল করার জন্য আবেদন করছি, এটা হবে না। আমার বানানো না, সংবিধানে আছে। তাহলে দ্বৈত নাগরিকত্ব আছে, খেলাপি যারা ঋণ খেলাপি তারাও আছে, তা সত্ত্বেও তারা মনোনয়ন পাচ্ছেন, কোনো কথা হচ্ছে না বিকজ অফ প্রভাব। কিন্তু একবার কি ভাবছেন যে আপনাদের যে এই লেকুনা, মানে এই ফাঁকফোকরগুলো নিয়ে আপনাদেরকে যে অ্যালাউ করতেছে যেই শক্তি, সেই শক্তির ব্যবধানে ইয়েতে হয়তো আপনি ক্ষমতায় চলে যেতে পারেন আপনারা, কিন্তু মনে রাখবেন সময়ের ব্যবধানে এই ফাঁকফোকর কিন্তু বিষাক্ত সাপ হয়ে ছোবল দিবে। যদি আপনি আপনার অতীত ইতিহাস মনে রাখতে পারেন যে গ্রেনেড হামলা যখন হইল এই 21শে আগস্ট, পুলিশ রিপোর্ট নেই, কিচ্ছুই নেই, চট করে পত্রিকায় লিখে দিলেন 21 আগস্টের গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। পত্রিকায় আসছে, কিসের উপরে লিখছিল ওই পত্রিকাটা? সেই পত্রিকার লোক গিয়া আজকে আবার প্রশংসায় পঞ্চমুখ, আমি সব ভুলে গেলাম। তাহলে আজকে এই যে ফাঁকফোকর নিয়ে পত্রিকা লিখতেছে না, পট পরিবর্তনের সাথে সাথে তারাও সব পরিবর্তন, পট পরিবর্তনের সাথে সাথে তাদের- এটা কিন্তু It's a বিষাক্ত সাপ হয়ে ছোবল দিবে। আমি ফর গডসে তাদের ভালোর জন্য বলছি, কিভাবে এই ত্রুটি দূর করেন। আমাকে যদি কেউ মনে করে সমালোচনা ফর গডসে, আমি তাদেরকে ভালোবেসে এই প্রস্তাবটা রাখলাম। কাজে ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব কার করছে আপনি এখানেই বুঝতে পারবেন। ঋণ খেলাপি অ্যালাউড, দ্বৈত নাগরিকত্ব অ্যালাউড, আবার সেই অ্যালাউড নিয়ে যে আপনি যাচ্ছেন সময়ের ব্যবধানে সেটা বিপদগ্রস্ত। জামাত কিন্তু বলছে যে বিএনপি সব অনিয়মকে তারা অ্যালাউ করছে। আমি তো কোনো দল বলি নাই, আমি চিত্র দিলাম। তো সময়ের ব্যবধানে যখন এইগুলো সবল মারবে, ইলেকশন কমিশনের কিছু হবে না, কারণ আমলাদের কিছু হয় না, অতীত ইতিহাস নাই। ইলেকশনের কারচুপি করে আমলারা, ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে আমলারা, সাফার করে রাজনীতিবিদরা, দেশ ছাইরা পালাইতে হয়। 3 নম্বর আসেন,
সরকার আমার কাছে মনে হয় একটা সেফ এক্সিট খুঁজতেছে, কারণ তাকে সেফলি বের হয়ে যেতে হবে এবং সেটা তিনি খুঁজছেন। যেমন এই যে ইসি নিয়ে এত কথা হইলো, ইসি কি আদৌ এই চিঠি দিতে পারে যে নির্বাচন স্থগিতের কথা? অন্যান্য নির্বাচন স্থগিত করা? 1 2 নম্বর বড় দল বলছিল যে এটার কোনো ইম্প্যাক্ট নাই। তো